আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা দেখব নবম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। তো এই অধ্যায়ে তোমাদের 5.1-এ 4টি অনুচ্ছেদ দেওয়া আছে। দেখো, অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 2, অনুচ্ছেদ 3 এবং অনুচ্ছেদ 4, এবং সেগুলোর ভিত্তিতে এখানে মতামতের গুরুত্ব দিয়ে এটি পূরণ করতে হবে। তো আজকের ভিডিওতে আমি এটি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো চলো আমরা এই অনুচ্ছেদটাকে দেখি। এখানে দেখো 5.1 বিবরণমূলক রচনা লিখি। নিচে 4টি ধারাবাহিক ছবি দেওয়া হলো। ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো। এক একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো। রচনাটির আয়তন হবে 250 থেকে 300 শব্দ। রচনার শুরুতে একটি শিরোনাম দাও। বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো। তাহলে এখানে আমাদেরকে বিবরণমূলক একটি রচনা লিখতে হবে 200 থেকে 300 শব্দের ভেতর। 200 থেকে 300 শব্দের একটু কম বেশি হলেও সমস্যা, তবে লেখাটি 200 থেকে 300 শব্দের কাছাকাছি হতে হবে এবং প্রয়োজনে তোমরা খাতা ব্যবহার করতে পারো। এখানে চিত্রগুলো দেখো। এখানে দেখো কোন একটি জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়ের একটি চিত্র দেখানো হচ্ছে। এখানে রয়েছে ঘূর্ণিঝড়ে তাণ্ডবের ফলে যে বিপর্যয় ঘটেছে সেটা। এখানে এটা হচ্ছে আশ্রয়স্থলে অবস্থান করছে এবং এটা হচ্ছে ঘর বাড়ি পুনরায় নির্মাণ করা হচ্ছে এখানে। তো চলো আমি তোমাদেরকে সলিউশনটি দেখিয়ে দিই। এই সলিউশনটি দেখার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এডুকেশন ফেভার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তাছাড়া তোমাদের নতুন কারিকুলাম রিলেটেড সকল আপডেট এবং যে কোনো তথ্য পেতে আমাদের এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারো। তো চলো আমরা সলিউশনটি দেখি। এখানে দেখো অনুচ্ছেদ 1 আমরা যে চিত্রটি দেখেছিলাম, এই চিত্রের উপর ভিত্তি করে আমাদেরকে এই শিরোনাম দিয়ে অনুচ্ছেদ 1 এটি পূরণ করতে হবে। তো আমাদের শিরোনাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় ও জনজীবনে বিপর্যয়। এখানে অনুচ্ছেদ 1-এর উপর ভিত্তি করে লেখা হয়েছে। দেখো, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায়শই ভয়ঙ্কর ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে দেখা যায়। এ সময় সাগর থেকে অনেক উত্তাল রূপ ধারণ করে, কেননা গভীর সাগর থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে উপকূলের দিকে ধাবিত হয়। এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে দেশের আবহাওয়া অধিদপ্তর তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই পূর্বাভাস জানাতে পারে। ফলে সাগরে অবস্থানরত জাহাজের নাবিক, জেলে ও আশেপাশে অবস্থানরত মানুষকে জানানোর জন্য তারা বিভিন্ন সতর্ক সংকেত জারি করে। দেশের রেডিও, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম সকলেই এই পূর্বাভাস সম্পর্কে অবগত হয়। এই সতর্ক সংকেত পেয়ে নাবিক ও জেলেরা দ্রুত তাদের জাহাজ, মাছ ধরা ট্রলার এবং নৌকা নিরাপদ জায়গায় নিয়ে আসে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলগুলোতেও এই সতর্ক সংকেত দেওয়া হয়। এই সংকেত পেয়ে তারা যাদের যান ও মালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগে থেকে ব্যবস্থা নিতে পারে। ছবিটিতে এই বিষয়টিকেই তুলে ধরা হয়েছে। এবার অনুচ্ছেদ 2 দেখো। অনুচ্ছেদ 2-এর চিত্রটি কি ছিল? এই যে যেই তাণ্ডবটি দেখা যাচ্ছে এটি নিয়ে আমাদেরকে অনুচ্ছেদ 2 পূরণ করতে হবে। চলো আমরা দেখি। ছবিতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর ও শক্তিশালী আক্রমণে ঘর বাড়ি গাছপালা লণ্ডভণ্ড করে দিয়েছে। এটি ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার পরবর্তী অবস্থা। ছবি দেখে বোঝা যাচ্ছে জনজীবনের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। বড় গাছগুলো ভেঙে মূলত লুটিয়ে পড়েছে, ঘরবাড়ি ভেঙে চালাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, নৌকাগুলো ভেঙে পড়ে আছে এখানে সেখানে। ঘূর্ণিঝড়ের থাবা মূলত এরকম ভয়ঙ্কর ও বিধ্বংসী হয়ে থাকে। ঘূর্ণিঝড় এত শক্তিশালী হয় যে উপকূলীয় অঞ্চলের যেদিক দিয়ে এটি আঘাত হানে সেই দিকে সব ঘরবাড়ি, গাছপালা, পশু পাখি সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আক্রান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়, গৃহপালিত গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি মারা যায়। পুকুর, জলাশয় সব ডুবে যায়, সুপেয় পানির প্রবল সংকট দেখা যায়। অনুচ্ছেদ 2-এর চিত্রটিতে আমরা এই দৃশ্যটি দেখতে পাই। এবার অনুচ্ছেদ 3-এ কি চিত্র ছিল দেখি চলো।
অনুচ্ছেদ 3-এ আমরা দেখছি এখানে আশ্রয়স্থলে নিরাপদে অবস্থান করছে। তো এই বিষয় নিয়ে আমরা অনুচ্ছেদ 3 পূরণ করব। অনুচ্ছেদ 3, ঘূর্ণিঝড়ে পূর্বাভাস পেয়ে এলাকার সব মানুষ নিজেদের জানমাল বাঁচানোর চেষ্টা করে। এর জন্য সরকার কর্তৃক নির্মিত আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় নেয় এবং জানমালের রক্ষা করে। আশ্রয় কেন্দ্রগুলো এসব মানুষের জন্য অনেকটা নিরাপদ, কেননা এটি এমনভাবে তৈরি করা হয় যাতে ঘূর্ণিঝড় তাতে আঘাত হানতে না পারে। ঘূর্ণিঝড়ে পূর্বাভাস পাওয়ার পর শুকনো খাবার যেমন চিড়া, গুড়, খাবার, স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ, টর্চ লাইট ইত্যাদি সাথে নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। পাশাপাশি সরকার ও বিভিন্ন এনজিও দুর্যোগের এই সময়ে ঘূর্ণিঝড় কবলিত মানুষকে খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় খাবার পানি, ওষুধপত্র সহ সব কিছু দিয়ে সহায়তা করে। ফলে মানুষ সেখানে নিরাপদ অবস্থান করতে পারে। এভাবে তারা ঘূর্ণিঝড়ের সেই ভয়ঙ্কর সময়েও তাদের জীবনকে রক্ষা করতে পারে। এবার অনুচ্ছেদ 4-এর চিত্রটি চলো দেখি। অনুচ্ছেদ 4-এর চিত্রটি দেখছি যে এই ভেঙে যাওয়া ঘরবাড়িগুলো পুনরায় নির্মাণ করা হচ্ছে এখানে। তো চলো আমরা অনুচ্ছেদ 4টি পূরণ করব এখন। এই ছবিতে ঘূর্ণিঝড়ের পর এর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘরবাড়ি মেরামত করার বিষয়টি তুলে ধরা হয়েছে। মানুষের নিরাপদ বসবাসের জন্য ঘরবাড়ি অত্যাবশ্যক। সেজন্য ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ফিরে নিজেদের বাসস্থান বানানোর কাজে লেগে পড়ে, কেননা তাদের পূর্বের বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত। ফলে এগুলো মেরামত করা অনেক জরুরি। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়া হয় এবং তাদের ঘরবাড়ি তৈরির জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও এই ব্যাপারে সহযোগিতা করা হয়। এভাবে সবার সম্মিলিত সাহায্য ও সহায়তায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এবার নিচে দেখো, এখানে লেখা আছে দেখো, তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও। তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্ব অংশ নিচে লিখে রাখো। তাহলে অনুচ্ছেদ 1, 2 এবং 3, 4 আমরা যেটি পূরণ করেছি সেটি সম্পর্কে সহপাঠীদের দেখিয়ে মতামত দিতে হবে। এই সেখানকার গুরুত্বপূর্ণ অংশগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। তো চলো আমরা এই সমাধানটি দেখি। এখানে দেখো, আমার লেখা রচনাটি সহপাঠীদের দেখালাম। আমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিম্নরূপ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোয় প্রায়শই ভয়ঙ্কর ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে দেখা যায়। ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর ও শক্তিশালী তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা লণ্ডভণ্ড করে দিয়েছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে এলাকার সব মানুষ নিজেদের জানমাল বাঁচানোর জন্য চেষ্টা করে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে মানুষ আশ্রয় কেন্দ্রে ফিরে এসে নিজেদের বাসস্থান বানানোর কাজে লেগে পড়ে। তাহলে এই হলো গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ মতামত। তাহলে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 5.2 বিশ্লেষণমূলক রচনা লিখি, এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি।